ওই বুঝলে বারটা কমাবেছে ওই বলে তাকায় ঘুরে দেখি যে একটা গোরান দেখা যাচ্ছে এরকম ওরা। আমি একটা আগুয়ে যাইয়ে দুটো তিনটে কোপ মারছি বাঁ হাতে, তাকায় ঘুরে দেখবো ছুটি আসছি। ছুটি আসে আমি মনে করলাম যে মুখ উঁচু ধরবো, কিন্তু সেটা করতে গিয়ে গালে দাঁড় ঢুকে গেছে, গেলে আমার চিৎ করে ফেলেছে। আর আমি ওই মা বলে হাঁকিয়ে নিচ্ছি। এরা তখন সব ছুটি গিয়ে গাঙে গিয়ে পড়ি, তার মানে গাটা ভিজে। ও আসে বলছে ও শিকারিতে বইছে, এটা আমি জানিনি। বাঘটা বড় বাঘ। এখন ওই যে ছেলেটা বুঝেছিল ওটা না ধরে যে মানে ওই উড়ি কাটতে তার শাশুড়ি ভাবে উড়ি করে মানে আক্রমণ করতো। এবারে এই নৌকা নিয়েই গিয়েছিলেন সুন্দরবনের গভীর জঙ্গলে। ছোট্ট একটি নৌকা, সাথে ছিল সঙ্গীরা। বাঘের সাথে মানুষের যে লড়াই, লবণাক্ত জলের জীবনের মৎস্যজীবীদের এ এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমরা শুনতে চলে এসেছি এই কাকুর কাছে। সুন্দরবনের উপকূলীয় অঞ্চলে বর্তমানে সবুজে সবুজ ঘোরা, বর্ষাকালীন সময়ে বাঘের আক্রমণের ঘটনা শুনতে চলে এসেছি। এইদিকে আবার বাংলাদেশের জাহাজগুলো আসছে। সুন্দরবনের জঙ্গলে বাঘের আক্রমণে বেঁচে ফিরে এসেছেন বাঘের সাথে লড়াই করে। বাঘ মানুষের যুদ্ধ, বাঘ মানুষের লড়াই, বাঘের সাথে লড়াই করে বেঁচে ফিরেছেন। আর এই সেই ভদ্রলোক, সুন্দরবনের এক পরিচিত লোক, জঙ্গলগামী ছিলেন প্রায় অনেক বছর। আপনার নাম? আমার নাম ভবেন বাছার। খগেন ভবেন বাছার। যাই হোক, জেঠু, আমরা সেই ঘটনাটাকে শুনবো। আপনি কি করতে জঙ্গলে যেতেন? জঙ্গলে মাছ ধরতে যেতাম, জ্বালানি নিতে। ওই আমার যখন এক্সিডেন্ট হল তখন জঙ্গলে ওই জ্বালানি নিতে উঠেছিলেন, তাই তো? ওই আগে তো কোনো জাল বাতাম, জঙ্গল থেকে ডাল কাটিয়ে ডালপালা কাটিয়ে ওই নদীতে মানে ঝাঁপ করে দিয়ে মানে খটাফটি বেঁধে রাখতাম। আচ্ছা। রাখি 1 ঘন্টা পরে তারপর আবার যেয়ে জাল দিয়ে বের দিয়ে ডুব মেরে ওই সব পালা টালা তুলে ওই জাল মাছ মেরে ওই যে মানে বাসার চোটা করে হাঁপড় তৈরি করে ওর ভিতরে যাবাই নিয়ে আসতাম। আচ্ছা। এই করে অনেকদিনই পর ওই আবার আমরা বাগদার পিন মারতে গেলাম। বাগদার পিন মারতে যেয়ে তখন আবার মোটামুটি সবাই আমার একটু সাহস করতো। আর এখানে মানে ক্ষত্র মশাটাও ছিল, ওরা আমি বহুদিন জঙ্গল করি বলে আমার একটু মানে সাহস এতে আমার সাহসে উঠতো। আচ্ছা আচ্ছা। এখন প্রথম যখন উঠেছি, উঠে ওই গাছের আগা টাকা ভেঙে ডালপালা যে কোনো ভাবে সবাই যা নেওয়ার মতন নেওয়া। একটা মধুর চাক পেয়েছে, তা বলে মধুর চাক কাটলেই হতো, তখন বেলা নেই। তখন আমি বলছি না, যা করতে আসা সবাই তো জ্বালানি নিতে আসে, জ্বালানি নিচ্ছি, ও সব ঝামেলা করে লাভ নেই। এই বলে আমরা মোটামুটি আমি সবার আগে আমি নৌকোয় আসছি। আর ওই একের পর সব নৌকোয় আসছি। আমি এসে মাথায় কাজটা রাখেছি, রেখে কি একটা মনে হলো, তখন আমি ওপরে মানে আবার যেয়ে ওপরে উঠেছি। ওপরে মানে পাড়ির গায়ে। তখন দেখি যে দুজনে কাঠ চলা করতেছে। মতো কাঠ কাটিয়ে চেলা করে নিয়ে আসতেছে। আমার একটা শালা ছেলে ছিল, আর আমাদের এখানে একটা পড়শি দাদা সম্পর্ক হতো। এখন ওদের অবস্থা দেখে আমি সঙ্গে সঙ্গে ওপরে গেছি। আমি আর যাই একটু মানে রাইস টাইস করে বললাম, আমরা সবাই উঠে গেছি, আর তোমরা এখানে কাজ করতে যাও। কাজ চালা করতে যাও, এখানে নৌকো করা যায় না, তোমরা হয়ে গেছে। ওই বলা শুনুন, আমার কুরুল ছিল একটা ওদের কাছে, সে কুরুলে বারটা ভেঙে গেল। গেলে আমার বারটা মারি যাও। আমার সব রাত্রিবেলাতে কাজ মানে কাঁকড়া টানা ভেঙে গেলে ওই রাত্রি মানে গাছ কাটিয়ে কাঁকড়া আবার তৈরি করা হয়। তখন মোটামুটি সব ভালোই সাহস ছিল। এই করার পরে আমি ওই তাকাইপুরি দেখি ও যে পার দিয়ে আমাদের পাশ মানে খাল পার দিয়ে এসে মানে গাটা ভিজে ও আসে বলছে ও শিকারিতে বইছে, এটা আমি জানিনি। বাঘটা বড় বাঘ। এখন ওই যে ছেলেটা বসেছিল ওটা না ধরে যে মানে ওই উড়ি
কাঠ রাখতে তার শাস্তি শরীর ভালো উড়ির পরে মানে আক্রমণ করতো। হুম এবারে ওই বুঝলে বারটা কমাবেছে ওই বলে তাকায় বুড়ি দেখি যে একটা গোরান দেখা যাচ্ছে এরকম ওটা। হুম আমি একটা আগুয়ে যাইয়ে দুটো তিনটে কোপ মারছি বাবা হাতে, তাকায় বুড়ি দেখবো ছুটি আসছি। হুম ছুটি আসে আমি মনে করলাম যে মুখ উঁচু করে ধরবো, কিন্তু সেইটা করতে গিয়ে গালে দা ঢুকে গেছে। হুম গেলে আমার চিৎ কেটে ফেলেছে, আর আমি ওই মা বলে হাঁকিয়ে নিচ্ছি। হুম হ্যাঁ, এরা তখন সব ছুটিকে গাঙ্গে পড়েছে, আর সব আমার ছেলে টেলে ছিল সব কান্দাকাটি করতেছে, বাবার বাঘে নিয়ে গেছে। হ্যাঁ, অনেক সময় তো হুম আমার এই দাঁত ভেঙে গালে পড়েছে, এইটাই আমি জানি। এইটাই হুম হ্যাঁ, হুম। আর হাতে এখান থেকে ফুটো করে এখান থেকে বাইর করি, আচ্ছা এটা জানি না। তারপরে পায়ে এটা পুরো ফাল করে দিল। হুম, দাগ আছে। হ্যাঁ, এটা আমি জানি না। তারপর আরো অনেক জায়গায় দাগ হলো, সব দাগ চৌকরি এসব রয়েছে, হুম কাঠের গুঁজু তোলা হোক আর যাই হোক। এবার ওই যখন আমার এই দাঁত নেই কালী পুজো এটা জানি। হুম আর মা বলি যে আমি দেখিলাম, তখন আমি দেখলাম যে আমার এই বাঁ পায়ের থেকে ডাইন পাশে একটা সাদা কাপড় লাল পাল পরে চলে গেল, আর ওয়াইজ আমার চিৎ করে ফেলে দিল। ফেলেই আমার সাদা কাপড় পরে লাল পাল, মানে আচ্ছা। যারা মহিলারা পরে আর কি। ওটা দেখেছিলেন? আমি যে মা বলে ডাকেছি, হুম ওইটাই আমার সামনে পড়েছে। আচ্ছা বলে আমার তো যখন ধরিয়েছে মানে ধরে আমার এই নাড়া দেয়নি, হুম বলছে গালে যে তার আঘাত লেগেছে, হুম ও কিন্তু আস্তে আস্তে মুখ তুলে পিছিয়ে গেছে। আচ্ছা বুঝে গেলে আমার ঘুরালে টাকায় পড়েছে যে ও নেই। হ্যাঁ, তখন আমি উঠি, আর ওর ঠিক টাকায় নিই, কিন্তু আমি উঠি তখন ছুটি এসে বাড়ি নিচে পড়েছে, আর ও আমার 5 টা ছুটি এসে বাড়ি করে এরম ভাবে হাত দেয়, এরম করেছে, কিরকম? এরকম ভাবে। হুম হুম মানে এরম বসে পড়েছে আমার দিক টাকাই। হুম হ্যাঁ, তখন আমি একদম অটোমেটিক জলে গিয়ে পড়েছি। হুম। হ্যাঁ, আমার ধরার কোনো লাইন নেই। আচ্ছা আর আমার নে দেখিয়ে তখন আমার আর শালা ছিল কেন, আমার মন্ডল হুম এবার কাঠ কুটে ফেলাই দিয়ে ওই নৌকো খুলে ঠেলে এসে আমার ধরলো। তখন আমার হাতে দা, হুম এরা 2-3-4 জনে টাইম তুলে আমি তো তখন আলু বিলি বকতেছি, তখন আমার হাতের থেকে দাবালিটা কাড়িয়ে নিল। হুম আর গেঞ্জি টেঞ্জি গায়ে ছিল, রক্ত হয়ে গেল, এক্সারসাইজ গেঞ্জি নতুন এরকমটা সিঁড়ি ফেলে খোলার সময় পায় হুম নিয়ে আমার তো 4-5 জনের চাবি ধরলো, চাবি ধরে আমি ভুল বকতেছি, নিয়ে ওই শহরের মধ্যে কাপড় মানে টুঙি পরেই শহরের মধ্যে নিয়ে গেল। নিয়েও বলতে যে কার নৌকো চিনি আছে, চিনি বের কর। হুম তখন আমি মাইদার বলতে, মাইদা চিনি দিই না। হ্যাঁ, কেননা আমি অনেকগুলো বাঘের মুখে ছাড়াই নিয়ে আসি, ব্যাপারটা তো আমি জানি, চিনি দিই না, আমার বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করে আমি বেঁচে যাবো। হুম ওইগুলো কান্দাকাটি করতেছি, তখন ওরা ওইখান থেকে মানে নৌকো ছাড়ি গেল। তিনজন উঠিল মনে হয়, 3 জন, আমি একজন 4 জন। হুম 4 জনে আর ওই ছেলে, আমার ছেলে টেলে বললো যে তোরা নৌকো ছাড়ি দে, বাদি সব বাড়ি আয়। হ্যাঁ, তো বাবা নানা চলে যাচ্ছে। আর আমরা ওখান থেকে এসে ট্যাগ ঘুরে দেখি যে চলে বসে সব মানে ওই বাঘটার পিন বেছে মেয়ে ছেলে পুরুষ ছেলে। তখন মেয়েটা হাঁকি নালো যে আমাদের একজনে বাঘে ধরেছে, ছাড়ি দিয়েছে, আমরা নিয়ে যাচ্ছি, তোরা ওটা বাঘ বলে ওপর তো মধ্যে হাঁটিয়ে আসছে। ওরা শুনি সব চাপাই মেয়ে সব মাছ টাছ কি কোথায় পুড়িয়ে গেল, সব এসে বোটে উঠলে ওই আমাদের নৌকো দিয়ে বোটের গায়ে ধরে বলে যে বোট মালিক কে, তা বলে এই লোক। ওই লোকের হাত দেশ মেয়েটা কান্দি উড়েছে যে তুমি আমার দারুণ ভাই, তুমি যদি একটু উপকার করো তো আমি লোকটা ফেরত দিতে পারবো। এবার ওখান থেকে আমলামেতি আসলাম, আমলামেতি এসে ও লোক সব বাড়ি চলে গেল, বাড়িতে ও লোক বাড়ি গেল, বাড়িতে তেল ফেল নিয়ে ওখান থেকে এসে বোট ছাড়ি গেল। আমার কাছে যখন হুশ আছে তখন সব ওই বুঝতে পারছি, তখন লিবিলি বকতি। এবার ওখান থেকে ওইভাবে নিয়ে তখন এই কিছু দূর এসে বলতে দেখো গোসবায় যাওয়া তো যে পথ, আর আমাদের ঘাটে যাওয়া একই পথ। হ্যাঁ, তা আমি এখন হাতে গোসবাই ঘাটে ডাক্তার পাবো না, আর আমার ঘাটে গেলে আমার ভালো ডাক্তার আছে, আমাদের এটাকে ধরার ভালো চিকিৎসা করে। তা বললে চলো, ওই একই টাকা। তারপর লোক বাড়ি এসে আমার তখন ঘাট ছিল ওইটা, ওই ঘাট ছিল, দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানে আগে ঘাট ছিল। পুরাতন ঘাট, পুরাতন খেয়া ঘাট ওখানে ছিল। হ্যাঁ। আচ্ছা, এবার ওখানে ধীরে একজন চলে গেছে, একটা গুণিন মতন ছিল যে আগে ভয়টা পায় ঝাড়াবার জন্য। আর সে ওই লোকের ডাকি নিয়ে এসে মামাকে বললো যে মামা এরকম ভাবে বাঘে ধরেছে, আমরা ফিরিয়ে নিয়ে আসি। ওই লোক এসে একটু ঝাড়ান ঘাড়ান করে গেল, আর এখান থেকে লোক একজন চলে গেল সেই ডাক্তারের, সুনীল ডাক্তারের কাছে। সুনীল ডাক্তারের নিয়ে আসলো, সুনীল ডাক্তার এসে বলতে গেছে তোদের বাড়ি নিয়ে যেতে হবে, এখানে তার চিকিৎসা পত্র করা যাবে না। ওই লোক বোটে গিয়ে উঠলো, উঠে দেখি বললো কোনো বাড়ি নাও। তা বাড়ি আর খেতে নেবে ধান ধরাট,
পুঁতি করে তুলে ভাইদা বলে এখানে তো ওই রাস্তার ধারে এখানে একজনের বাড়ি করে ঘর ছিল আমার, হ্যাঁ, তখন আর্থিক অবস্থা খুব খারাপ। ওই এখনো একই ব্যাপার। এবার ওখানে বলে এখানে ডাললে তো লোক ভর্তি যাবে, আলু মিলে বকবে, আর ওর নানা রকম বলবে, ওর মন মেজাজ খারাপ হয়ে যাবে। তার ভিতরে ওর বাড়ি নিয়ে গেল, নিয়ে ওখানে নিয়ে ওই চিকিৎসা বার্তা করা হয়। না না এর ভিতরে আমার এক শালার ছেলে আছে, তা বলে কাকি ওই কাকা একজনে ভাত রান্না করতে বলিস, বলে তোর কাকা কই, তোলে ঘাটে। তো একজনে ভাত রান্না করতে বলি যে তা তো কাকা বাড়ি আসলো না, তো বলে না আমার বলি দিয়েছে। তখন আমার শালা ও এই একবার দুপা করতে করতে বলি কী ব্যাপার গো, আসি দেখা ঘাটের লোক ভর্তি, আর ও লোক সব ঠেলি মেলি যেই দেখে যে আমার ওই অবস্থা। চারিবার আমাদের বাড়ির সংবাদটা পেলো, সব ছুটি গেল, গিয়ে ওই সব ওই আমার শালার ওখানে ওখানে থাকি চিকিৎসা করলো। তারপর অনেকে বললো যে ওটা কোন জায়গায় কি ওই চিকিৎসা? চিকিৎসা বাড়ি গিয়ে বাড়িতে। বাড়িতে আরো অনেক লোক এসে বলে বাড়ি রেখে যাও, ওর বাঁচাতে পারবো না, ও বাইরে ডাক্তারখানা বলে এখানে তো 10-15 জন লোক লাগে তার ধরে রাখতি, আর আমি একা মানুষ তার বাইরে নিতে বাঁচাতে পারবো, মারে আমার এখানে মরুক। তবে বাড়ি চিকিৎসা করে তারপর মোটামুটি একটা সুস্থ হয়। আর মাথায় কোন জায়গাটায়? মাথায় এই যে গর্ত, এই গর্ত মাথায়, আর এই যে দাগ আছে, হ্যাঁ এই দাগ আছে, হ্যাঁ এই সব মাথায় দাগ আছে, সব আঁচড় মেরেছে। হ্যাঁ আসল মেরেছি, সিসকিরি ফেলেছি, জঙ্গলে পেপার তো কাঠের। আচ্ছা, হ্যাঁ, আপনি তখন ওই জায়গাটায় যখন গেছিলেন তখন আপনারা সঙ্গীরা কি করতে, কাঠ কাটতে না? হ্যাঁ কাঠ, সব কাঠ, সব কাঠ কাটার জন্য। ঠিক আছে কাকু, কাঁদতে হবে না। যাই হোক, অর্থনৈতিক পরিস্থিতি এরকম। কিছু বলে না, কষ্ট হয় বলতে। হ্যাঁ সত্যি তাই তো। ঠিক আছে, চুপ করুন। আর সুন্দরবনের মধ্যে এইরকম সমস্ত অসহায় মানুষ আমরা দেখতে পাই বন্ধুরা। অনেকদিনে হাতে কিছু কাজ করতে পারতাম না, আর এই হাতে বাঁ হাত, কিন্তু বাঁ হাতে কাজ করলে লোক তাকায় দেখায়, এখন আমি সেজন পাইনি। সত্যি এরকম ভয়ানক অবস্থা। আচ্ছা, এবারে যেবারে আপনারা গেছিলেন ওবারে কি মাছ ধরতে গেছিলেন না কাঁকড়া কাটতে ধরতে? যেবারে অ্যাক্সিডেন্টটা হয় ওই মাছ ধরতে, বাগদা ধরতে। ওটা কোন জঙ্গলে হয়েছিল? ওটা হচ্ছে পাথর, কেউ পাথর বলে, কেউ বড় গাজি বলে, আচ্ছা, কেউ খোলাকালি বলে। খোলাকালি গাজির জঙ্গল অনেক ভয়ানক। হ্যাঁ অনেক ভয়ানক জঙ্গল। আগে একবার আমার ভ্যাকসিন করার জন্য চেষ্টা করে পারিনি। আগে কি ঘটেছিল? আগে ওই মানে 3-4টি গেউ গাছ শুকনো ছিল, তাই সবাই বাড়ি চলে এসেছি। তাই আমি বাবু বাড়ি তো কাঠের অভাব খুব, তা তুমি নৌকোটা আগুই দাও, আমি গাছ থেকে কাটি দিই। আর ও নৌকো আগুই দিয়েছে, আমি বুটি পুঁতিয়ে নৌকোটা বাঁধিয়ে দাঁড়াই রয়েছে, আর মোটা শরীরটা শব্দ হয়েছে, আর সঙ্গে সঙ্গে বুটি তুলে ছেড়ে দিয়েছি। ওরা গাছ নেওয়া না হলে না, বলি কেন? আমি তো নৌকো বাও বাতি নৌকো বাও। তারপরে পথে যদি কি আমি বললাম ওপরে একটা শব্দ বাঘ হালদি কাঠে করে পা দিলে মোটা শব্দ, আমি ওটা শব্দ যাতে তুমি কি করবি বলে আমি বুঝতে পারি। তারই পর গিয়ে আমার হয়ে গেছে। তো আপনাদের সাথে আপনি যখন জঙ্গলে উঠেছিল ওই দুজনকে সাবধান করতে উঠেছিলেন, যে দুজন কাঠ কাটছিল? এটা আমরা উঠেলাম অনেক লোক, 7-8 জন উঠে, সবাই কিন্তু ভয় আমার সাহসে উঠেছে, উঠে তারপর সব লোক এসেছে। আর ওরা দুজন কিন্তু ওই কাঠ তোলা করছিল। মেন ঘটনাটা ঘটেছে আমরা সঙ্গে সঙ্গে নৌকো উঠে গেলে বিবাদ আর হয় না ওঠার কালিনি তো ওদের বাসা থেকে আমার মরণ হলো। এইবারে বাঘ তাহলে শিকারে বসে। হ্যাঁ শিকারে বসে, কিন্তু আমি যে মুখের কাছে করেছি ওই শিকার আর নেই, তখন আমার দেখি ছুটি আইছে। টার্গেটটা করছিল অন্য কাউকে। হ্যাঁ অন্য কাউকে। এবারে আপনি সামনে আসতে আপনার সাথে বাঘের সাথে লড়াইটা হয়ে গেল, মিশিয়ে আমার উপর দিয়ে গেল। আচ্ছা, এবারে ওই বাঘ যখন ঝাঁপিয়ে পড়লো আপনার হাতে দা ছিল, দাটা দিয়ে বাঘের গালে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ বাঘের গালে যখন দা ঢুকিয়ে দিয়েছেন তখন বাঘটা কেমন করছিল তা বলতে পারবো না। তখন দা ঢুকিয়ে গেছে, ও দা মানে গাল কাটিয়ে গেছে, দা বেঁকে চুরি গেল, সে দা হাতে করে নিয়ে এলাম। এই মাথায় যে দোকান না ওদের কাছে দা চাই নিয়ে গেলাম।
যাই হোক, এদিকে খেয়া এসেছে আর আমরা ঘটনা শুনছি সুন্দরবনের বাঘ আক্রমণের সত্য এবং ভয়ঙ্কর এক ঘটনা, মর্মান্তিক। আমি অনেক জায়গায় গেছি বা অনেক জায়গায় নিয়ে গেছে, তা কোনো পয়সা করে কিছু পায় না, ওই কষ্ট করে দেখে আসছে হুম, সেইভাবে। আর বলতে গেলে খুব কষ্ট লাগে বলে আমি তার সাথে কিছু করিনি। আচ্ছা আচ্ছা। এবারে যখন আপনারা কাঠ কেটে নদীতে থেকে মানে নৌকায় যখন তুলছিলেন, তখনও বাঘ আপনাদের লক্ষ্য রেখেছিল? ওই লক্ষ্য বোধ ওই দুজনের উপরে করেছে, দুজনের নয় একজনের উপরে, কিন্তু আমরা তো নৌকোয় উঠে গেছি। আচ্ছা। আমি যদি আবার ফের ঘুরে যদি আবার ওদের কোলে কাছে না যেতাম, তাই বিপদ আমার উপর দিয়ে হয় না, ওদের উপর দিয়ে। আর ওদের উপরে হলেও তার ফিরতে না। তাহলে আপনার সাহসে ওরা সাহসটা করছে? আমার সাহস আমি অনেকগুলো আমার কোলে কাছে নিয়ে গেছে, আবার আমি যে কোনো পালে হোক মার আশীর্বাদে আমিও ফিরে আসি। আচ্ছা আচ্ছা। এবারে বলুন যে আপনার সাথে কি কোনো গুণিন ছিল? না না, কেউ ছিল না। কেউ গুণিন ছিল না? ওই উঠে ওই মা বন্ধুর নাম করে ওই মাটিতে একটা হাত দিয়ে কপালে দিয়ে ওই হাঁটা দিতাম। আমরা কোনো গুণিন ছিল না। এরকম গুণিন অন্য অন্য কাজের সময় যায়, কিন্তু এটা আমাদের এতে ছিল না। আমরা এতে মাছ মারতে যেয়ে করা জ্বালানি নেবো রান্না করার জন্য, এই ছাড়া আর কোনো ইয়ে ছিল না। এরকম গ্রামের সকলে লোক বলছে যে আপনি খুব সাহসী ছিলেন। ছিলাম, কিন্তু এখন খুব মন করি কিছু জঙ্গলে যাওয়ার কথা বলে বাড়ি থেকেও যায় না, আমি খুব একটা যাইনি। আর ওদের গাজীর জঙ্গল, খোলাখালির জঙ্গল খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গল ছিল, অনেক প্রাণ গেছে বাঘের পেটে। অনেক প্রাণ গেছে। তাহলে বাঘের সাথে আপনি লড়াই করে ফিরলেন? হ্যাঁ। বাঘটা কত বড় ছিল? বিশাল বড় বাঘ ছিল। দাঁতগুলো কেমন দেখলেন বা কেমন করছিল বাঘটা তখন? ভয়ঙ্কর মূর্তিটা একটু বলবেন? দাঁত বলছি আমার দিক যখন আইয়েছে তখন তো মানে ওর কোথা দিলে ভাসটি ভেসে উঠেছে মাছ। হ্যাঁ, বাঘের ভয়ঙ্করতা একটু বলবেন, কি হিংস্র? তার তো মুখ দিলি যদি বলি বাঘ, তো অর্ধেক আজই ফাঁক। হ্যাঁ, ওর যে দৃশ্য যারা দেখেছে তারা আর ওর কথা বলবে না যে আবার দেখি। হ্যাঁ, ভয়ানক দৃশ্য তার দেখলি মোটামুটি সবাই, যত সাহসী লোক আর যত শক্তিমান হোক না কেন, তার ভয় করতেই হবে। তখন ডাকছিল খুব, ওই হুম করে এসে পড়লো। ওইটা ওরা শুনতে পেয়েছিল, আমি কম শুনেছি, কিন্তু ওরা বেশি যখন শুনেছি তখনই ওরা বলি যে বাবার বাঘে নাকি। আর কিছু নেই, জাল নৌকো নেই, ওই দোকানটার পরে দুজন বসে থাকি, যা হয় মোটামুটি কোনো রকমে চালাই যায় আর কি। ছেলেরা সব আলাদা, তার নাতি পুতি নিজেদের তার বাইরে কাজকর্ম করে, স্বামী স্ত্রী আলাদা, গাড়ি দিয়ে রান্না করে, দোকানে রান্না করে, এরকমভাবে চলে যাচ্ছে। শারীরিক অবস্থা অনেক দুর্বল, খুব দুর্বল, প্রচণ্ড দুর্বল। ধন্যবাদ আপনাকে ঘটনাটাকে বলার জন্য। আর কাকিমার সাথে একটু কথা বলি। এই দোকান, এই নদীর কূলে কাকার এই সাজ্জেলিয়া দ্বীপ, এই খেয়াঘাট আর এই দোকান, আর এই কাকুর স্ত্রী, তাই তো? আপনার নাম কি? আমার নাম কবিতা বাসার। কবিতা বাচার। তো যখন কাকুকে বাঘের মুখ থেকে ফিরিয়ে আনেন তখন আপনি কোথায় ছিলেন? বাড়িতে। বাড়িতে কি করছিলেন? সব বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমাচ্ছে। তখন আপনি কাঁদছিলেন, তাই তো? না, বাচ্চা কাচ্চা তখন ছোট ছিল না। ঠিক আছে, ধন্যবাদ। আমার সাথে দেখা করতে হবে। তুমি দোকানে কি করছিলে দেখে কালকে মাছে সবাই কথা